আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কোথায় ইগনোর করলাম? শরীরটা ভালো না, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। ওই সময় কথাও বলতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল, তাই চলে এসেছি। বলেন কি, এই জন্য আপনি কেমন দেখাচ্ছে? বলেই সৌন্দর্য বিছানায় বসে। বাই দ্য ওয়ে, আমার ইগনোরে তোমার কিছু যায় আসে? আমি ভুল বুঝলেও তোমার কিছু যায় আসে নূর? নূর মাথা নিচের দিকে দিয়ে রাখে। অবশ্য তোমাকে আর বলতে হবে না, যেই মেয়ে বরযাত্রী ছাড়া শ্বশুর বাড়ি চলে আসে স্বামীর ভুল ভাঙানোর জন্য, তার অবশ্য অল্প হলেও কিছু যায় আসে। নূর মনে মনে বলে, অল্প কিছু না সুন্দর মানুষ, অনেকটাই আসে যায়। পরাণ, তোমার হাতের ছোঁয়ায় আমার ব্যথা ভ্যানিশ করে দাও না। কি নিঃসংকোচ আবদার। নূর এক মুহূর্তেও দেরি না করে প্রায় দৌড় এসে খাটে বসে। নূর বসার সাথে সাথে সৌন্দর্য নূরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। নূর এক দৃষ্টিতে সৌন্দর্যের মুখের দিকে তাকিয়ে আছে আর চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। সৌন্দর্যের মুখের দিকে তাকিয়ে কেমন নেশা ধরে যাচ্ছে নূরের। লোকটার থেকে চোখ ফেরানো মুশকিল। দিন দিন এই মুখটার প্রতি, এই লোকটার প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে যাচ্ছে, তা নূর ভালো করেই বুঝতে পারছে। সে আসক্তি থেকে নূর কিছুতেই বের হতে পারছে না, অথবা চাইছে না বের হতে। মনে মনে চাই এই নেশা কখনো না কাটুক, কখনো না। অনেক তো হলো, আর কত দূরে দূরে থাকবে? এই লোকটার সাথেই তো সারা জীবন থাকতে হবে তাকে, তাহলে কেন দূরে সরে থাকা? আজ খুব ভালো করেই নূর উপলব্ধি করতে পারছে, মনের ঘরে জায়গা করে নিয়েছে সুন্দর মানুষটা। নূর এতটাই আলতো হাতে চুল টেনে দিচ্ছে, মনে হচ্ছে সৌন্দর্যের চুলগুলো বুঝি ব্যথা পাবে। সৌন্দর্য নড়ে চড়ে বলে, পরাণ কি করছো? জোরে টানো, এভাবে কেউ মাথা ম্যাসাজ করে? বলেই সৌন্দর্য নূরের পেটে মুখ গুজে কোমরে জড়িয়ে ধরে। সৌন্দর্যের এরূপ ছোঁয়ায় নূরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, গলা শুকিয়ে কাঠ মনে হচ্ছে। এখনই পানি না খেলে ভেতর মরুভূমি হয়ে যাবে। সৌন্দর্য নূরকে শক্ত করে ধরে ঘুমিয়ে যায়। নূর স্তব্ধ হয়ে বসে রয়, নড়াচড়া করার শক্তিও পাচ্ছে না যেন সে। অনেকটা সময় পর নূর বুঝতে পারে সৌন্দর্য ঘুমিয়ে গেছে। হাতের বাঁধন শিথিল হয়ে এসেছে। নূর আস্তে করে সৌন্দর্যের থেকে সরে আসে। টেবিলের উপর থেকে রাখা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে। নিজেকে শান্ত করে সৌন্দর্যের ঘুমন্ত মুখের দিকে তাকায়। আলতো পায়ে এগিয়ে গিয়ে আবার পাশে বসে। চুলের ভিতর হাত ঢুকিয়ে একটু ঝুঁকে আসে সৌন্দর্যের দিকে। এই সুন্দর মানুষ, আপনি কি জাদু জানেন? কি করেছেন বলুন তো আমাকে? আপনি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। এই যে আপনার পাশে বসে আছি, কি শান্তি লাগছে জানেন? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন আমি। আপনার কথা শোনার জন্য আমার কান চাতক পাখির মতো অপেক্ষা করে, চোখগুলো এই সুন্দর মুখটা দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। আপনি যখন ওই সময় আমাকে ইগনোর করে কথা না বলে চলে আসছিলেন, তখন আমি বুঝলাম আপনি আমার জীবনে কি সকল নিয়ম ভেঙে এই নূর আপনার কাছে ছুটে এসছে। কি ছিলাম আমি আর কি হয়ে গেলাম বলুন তো? আপনার মুখে পরাণ ডাক শুনতে আমার কত ভালো লাগে জানেন আপনি? জানেন না, একদম জানেন না। জানলে হয়তো সারাক্ষণ আমাকে পরাণ ডাকতেন। আচ্ছা, আপনার জন্য যা ফিল করি সেটা কি ভালোবাসা সুন্দর মানুষ? সৌন্দর্যের থেকে কোন উত্তর আসে না। সে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। নূর আবার বলে, ভালোবাসা কি আমি জানি না, তবে আপনি জন্য করা এসব পাগলামোগুলো যদি ভালোবাসা হয় তাহলে। বলে নূর চুপ হয়ে যায়। একটা শুকনো ঢোক গিলে ফিসফিস করে বলে, এসব কথা হয়তো আপনি জাগ্রত অবস্থায় থাকতে বলার সাহস পেতাম না জীবনেও, তাই আপনার ঘুমিয়ে থাকার সুযোগ নিলাম। আপনার পরাণের বাড়িতে চলে আসার সাহস থাকলেও আপনাকে সরাসরি এসব বলার এত সাহস নেই, বুঝলেন? অনেকটা সময় সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে নূর। এত কাছ থেকে লোকটাকে দেখার সুযোগ কিছুতেই হাত ছাড়া করতে চায় না। এর মধ্যে নূরের কাঁধের ব্যাগে রাখা ফোনটা ভাইব্রেট হতে থাকে। বুঝতে পারল যাওয়ার সময় হয়ে গেছে। উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। কয়েক কদম গিয়েও ফিরে আসে। সৌন্দর্যের কপালে টুপ করে চুমু খেয়ে ঝড়ের বেগে রুম থেকে বের হয়ে যায়। সৌন্দর্য মুচকি হেসে পাশ ফিরে আরাম করে শোয়। বিড়বিড় করে বলে, তোমার অস্থির ভালোবাসায় থাকবো নিশাগ্রস্ত, যেখানে মৃত্যু নেই থাকবে অন্তহীন প্রাণ, তোমার ঠোঁটের আঘাতে আমার মৃত্যু হোক। দুই তলা থেকে আলতো পায়ে এদিক ওদিক তাকিয়ে নেমে আসে নূর। ভয় আছে কেউ এখন দেখে ফেললে খুব লজ্জায় পড়তে হবে, আর তাছাড়া কি বা বলবে যখন জিজ্ঞেস করবি এখানে আসার কারণ।
ফাতিহা স্কুলে এটা বলতেও পারবে না ফাতিহাকে দেখতে এসেছে। পা টিপে টিপে বাড়ি থেকে বের হয়ে যেতে পারলে যেন বাঁচে। রান্নাঘরের দিকে চোখ যেতেই তখনকার মহিলাটাকে দেখতে পায়। উফ, এই মহিলা দেখার আগে এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো কি গন্ডগোল লাগায় কে জানে। মহিলাটার দিকে এক ঝলক তাকিয়ে তাড়াতাড়ি সদর দরজা দিয়ে বের হয়ে যায় নূর। এতক্ষণ সোফায় বসে থাকা সৌন্দর্যের দাদি মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে শব্দ করে হেসে দেয়। বেচারি সোফায় ভালো করে খেয়ালই করেনি, করলে হয়তো দেখতে পেত কেউ একজন খবরের কাগজের আড়ালে তাকিয়ে তার কর্মকাণ্ড সব দেখছে। সৌন্দর্যের দাদি হাসতে হাসতে বলে, এই বয়সটা আমিও পার করে এসেছি। আজ নাতবউ সে আমার কাহিনী রিপিট করলো। তাড়াতাড়ি এই বাড়িতে একেবারের জন্য নিয়ে আসার ব্যবস্থা করতে হবে দেখছি। না, আর দেরি করা যাবে না। একটা অনুষ্ঠান করে তাড়াতাড়ি দুইটাকে এক করে দিতে হবে। দাদি হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? সপ্তাহ ঘুরতে না ঘুরতে নূরের বিয়ের আলোচনা চলছে। তারা বড় অনুষ্ঠানের মাধ্যমে নূরকে উঠিয়ে নিয়ে যেতে চায় তাদের বাড়ি। প্রথমে বলেছিল অনার্স শেষ হলে উঠিয়ে নেবে, কিন্তু সৌন্দর্যের দাদি ওনার নাতবউকে এখনই নিয়ে যেতে চায়, একদম দেরি করতে চায় না। নূরের বাবা আর সৌন্দর্যের বড় আব্বু রাজি হতে না চাইলে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে। শরীর তেমন ভালো না, নাতবউকে নিজের বাড়িতে দেখে যেতে চায়, ইত্যাদি ইত্যাদি। অগত্যা কি করার, ওনার কাছে সকলকে হার মানতে হলো। বিয়ে ডেট ফেলা হলো সপ্তাহখানিক পর। সকলকেই তোড়জোড় শুরু করে দেয়। একটা বিয়ে মানে অনেক দায়িত্ব। নূর আর ফাতিহা সেই খুশি। এসবের মধ্যে নূর সবচেয়ে বেশি মিস করছে ইসরাতকে, যার সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা, পুরো বাড়ি মাতিয়ে রাখার কথা, সে কিনা নিজেকে একলা করে রেখেছে। নূরের সাথেও তেমন একটা কথা বলে না, আর না বাড়ি থেকে খুব একটা বের হয়। অথচ নূরের বিয়ে নিয়ে আগে থেকে কত প্ল্যান করে রেখেছে। বিয়ের এক সপ্তাহ আগেই নাকি নূরদের বাড়িতে আসবে, সব নিজের হাতে করবে। নূর ইসরাতের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কে জানে বিয়েতে মেয়েটা আসবে কিনা। নূরের কেন জানি মনে হয় বিয়েতে ও আসবে না ইসরাত। নিজের রুমে বসে এসবই ভাবছিল নূর। ফোন বসার রুমে ফেলে এসেছে। তুর এসে ডাকতে থাকে কল এসেছে বলে। নূর বলে দিয়ে যাওয়ার জন্য। তুর এনে ফোন দিয়ে যায় নূরকে। নূর ফোন নিয়ে দেখে ইসরাতের মা কল দিয়েছেন। কিসের জন্য দিলেন বুঝতে পারল না, হয়তো ইসরাতের এমন হয়ে যাওয়া নিয়েই কথা বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো, আমিও ভালো। নূর, আসলে তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ আন্টি, বলুন কি কথা? আসলে হয়েছে কি, আজ এক জায়গা থেকে ইশরাতকে দেখতে আসার কথা ছিল, মানে দিন তারিখও ঠিক করার কথা ছিল, কিন্তু ওনারা চাচ্ছে আজই আকদটা সেরে ফেলতে, দেরি করতে চাইছে না। আর আমাদেরও কোনো আপত্তি নেই, সবকিছু দেখে শুনে নিয়েছি। আজ রাতে আকদ পড়ানো হবে। তুমি এখনই এসে পড়ো মা। সব তো হুট করে হয়ে গেল, তাই তোমাকে বলতে পারিনি আগে। তুমি বিকেলের মাঝে এসে পড়ো। ইসরাতের মায়ের কথায় নূর বেশ অবাক হয়। কি বলছে এসব, হুট করে বিয়ে? আর ইসরাতও কি রাজি? তালহা স্যারের সাথে কি ওই দিন সব ঠিক হয়নি? এজন্য কি ইসরাত এমন হয়ে গেছে, নাকি বিয়ের কথা চলছে জন্য? আশ্চর্য, মেয়েটা তালহা স্যারকে বলেনি কেন বিয়ের কথা? অনেক অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে। নূরের এসব ভাবনার মাঝে ইসরাতের মা বলে, আসবে তো মা? নূর কি করবে বা বলবে কিছু মাথায় ঢুকছে না। যে মেয়েটা তালহা স্যার বলতে পাগল, সে চুপচাপ অন্য জায়গায় বিয়ে করে নেবে, এটা নূর বিশ্বাস করতে পারছে না। ইসরাতের সাথে তাড়াতাড়ি কথা বলতে হবে, হাতে সময় বেশি নেই, যা করার এখনই করতে হবে। আসবো আন্টি বলে ফোন রাখে নূর। ইসরাতের ফোনে কল দিতে থাকে, কিন্তু মেয়েটা ফোন রিসিভ করে না। তালহাকে ফোন দেয়, তালহারও একই ব্যাপার, ফোন তুলছে না। নূরের খুব রাগ হতে থাকে। সারা জীবনের ব্যাপার, আর এরা কিনা ফোনই তুলছে না। উপায় না পেয়ে সৌন্দর্যকে কল করে। সৌন্দর্য সব শুনে বলে, আমি দেখছি বিষয়টা, তুমি ইসরাতের কাছে যাও। নূর আর দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে ইসরাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ভালোভাবে আয়োজন চলছে। কম সময় হলেও মোটামুটি সবকিছুই করে ফেলেছে ইসরাতের বাবা মা। হাত চালিয়ে দ্রুত কাজ করছে, যেন অতিথিদের কোনো দিক দিয়ে কোনো অসুবিধে না হয়। ইসরাত সে যে নিজেকে ঘর বন্দি করেছে, আর বের হওয়ার নাম নেই। বিয়ে তোড়জোড়ে তারা এটাও খেয়াল করল না, হুট করে একটা প্রাণবন্ত মেয়ে কেন এমন চুপ হয়ে গেল। তারা তো ভালো সম্বন্ধ নিয়ে পড়ে আছে। এটা হাতছাড়া হয়ে গেলে যেন তারা আর পাত্রপক্ষ পাবে না। দেশে যেন একটাই ছেলে আছে,
ইসরাত বিয়ে নিয়ে একটা টু শব্দ মুক্তি উচ্চারণ করেনি। নূর দেরি করে না, ইসরাতের সাথে কথা বলে বেরিয়ে পড়েছে ইসরাতের বাড়ির উদ্দেশ্যে। দেখা যাক লাস্ট মোমেন্টে কিছু করতে পারে কিনা মেয়েটার জন্য। কেন যে ইসরাত এমন হয়ে গেল নূর কিছুতেই বুঝতে পারছে না। তালহা স্যার মনে হয় ইসরাতকে রিজেক্ট করে দিয়েছে, এজন্য মেয়েটা এমন চুপ হয়ে গেছে। আর বিয়েতেও বাধা দেয়নি, এটাই মনে হলো নূরের। তালহার প্রতি একটু মনক্ষুণ্ণ হলো তার। এজন্য বোধহয় বলে কাউকে এত ভালোবাসতেনি, বিয়ে তো একদিন করতে হবেই, তাহলে ইসরাতকে করলে কি এমন হতো? এমনও না যে তালহা স্যার কোথাও কমিটেড আছে, আর না ইসরাত দেখতে খারাপ। ইসরাত মেয়েটা যথেষ্ট সুন্দরী, পড়াশোনায় ভালো, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তাহলে কি সমস্যা বুঝলো না। নূর হাজার ধরনের ভাবনা ভাবতে ভাবতে ইসরাতের বাড়ির সামনে এসে পৌঁছায়। রিক্সা থেকে নেমে সৌন্দর্যকে একটা মেসেজ দিয়ে জানাই পৌঁছে গেছে। ভিতরের পরিস্থিতি গিয়ে দেখছে। বাড়িতে ঢুকতেই দেখতে পেল সকলেই ব্যস্ত এটা ওটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। নূরের মা হাতে বড় এক থাল নিয়ে যাওয়ার সময় দেখতে পায় নূরকে। নূরকে দেখে বেশ খুশি হয়ে যায়। নূর মা, তুই এসেছিস? আমি জানতাম আসবি। তুই আমার কথা ফেলতে পারবি না। যা যা, ভিতরের রুমে যা। ইশরাত ওখানেই বসে আছে। মেয়েটার আজ এত বড় একটা দিন, তাও কেমন হয়ে বসে আছে দেখ না মা। মানলাম বিয়ে বলে মন খারাপ, তাই বলে এমন ঘরবন্দি হয়ে বসে থাকবে বলতো? তুই একটু গিয়ে বোঝা। আর আজকে কিন্তু তুই সাজিয়ে দিবি, ঠিক আছে? যা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, দুজনেই খেয়ে নিস। কথাগুলো বলে ইসরাতের মা থামে। নূর হাসার চেষ্টা করে বলে, ঠিক আছে আন্টি, আমি যাই। বলেই নূর ইসরাতের রুমের দিকে যায়। ইসরাত দুই হাঁটু ভাঁজ করে বসে আছে। নূর রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয়। দরজার শব্দ শুনেও ইসরাত দেখার চেষ্টাও করেনি কে এসেছে। এসবের মানে কি? নাটক শুরু করেছিস? জীবন নিয়ে খেলা করছিস? ও নূর, তুই এসেছিস? আমি বেশ খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম তুই আসবিই না। আজ আমার বিয়ে, তুই কিন্তু আমায় সাজিয়ে দিবি, ঠিক আছে? নাটক বন্ধ কর ইস্যু, এটা মস্করা করার সময় না। কি হয়েছে আমায় বল। হয়নি তো, এখন হবে আমার বিয়ে। বলে খিলখিলিয়ে হেসে ওঠে ইসরাত। তুই কিন্তু আমার হাতে মার খাবি এবার ইশরাত। সবকিছুর একটা লিমিট আছে। নিজের জীবনটা নিয়ে কেন এভাবে খেলছিস? ইসরাত বিড়বিড় করে বলে, আমি আর কি খেলবো রে নূর? জীবনই আমাকে নিয়ে সবচেয়ে নিষ্ঠুরতম খেলা খেলে দিয়েছে। আমায় বল না দোস্ত, দেখ আমি সবকিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এই বিয়ে নিয়ে কি তোকে বাড়ি থেকে ফোর্স করা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমায় বল ইস্যু, বল। তালহা স্যারকে বলেছিলি? কি বলবো আমি ওই লোকটাকে? লোকটা তো আমার না, অন্য কারো। বলেই ইসরাত মাথায় হাত দিয়ে বসে ডুকরে কেঁদে ওঠে। নূর কিছু সময় ইসরাতের দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলে, ইসরাত কাঁদতে কাঁদতে বলে, কিছু বলার নাই। আমার ভালোবাসা অন্য কারো, অন্য কাউকে ভালোবাসে সে। ইসরাত নূরকে সব খুলে বলে, কিন্তু এটা বলে না যে ওই মেয়েটা আর কেউ নয় তোর। তুই কি শিওর ইস্যু? এমনও হতে পারে তুই ভুল দেখেছিস। আমি কোনো ভুল দেখিনি নূর। স্যার কি তোকে নিজের মুখে বলেছে এসব? না, ওনার নিজের মুখে বলতে হবে কেন? আমার এতটুকু বোঝার ক্ষমতা আছে। সব সময় আমাদের চোখের দেখাও কিন্তু সত্যি হয় না ইশরাত। মাঝে মাঝে আমরা ভুল কিছুও দেখি। ইসরাত তার ছেলের হাসি হাসে। এসব কথা বাদ দে নূর। আমার বিয়েতে এসেছিস, এনজয় কর। আর আমাকে সুন্দর করে সাজিয়ে দে। সুন্দর করে সাজাবি, সবাই যেন দেখে প্রশংসা করে, বুঝলি? ইস্যু এখনো সময় আছে। সময় আছে, তাই তাড়াতাড়ি সাজানো শুরু কর, যেন সুন্দর করে সাজাতে পারিস ধীরে সুস্থে। নূর অনেক বলেও কিছু করতে পারল না। মেয়েটা ঠিক করে নিয়েছে মনে হয় নূরের কথা শুনবে না। অগত্যা নিজের বিরুদ্ধে গিয়ে ইসরাতের কথা মতো সাজাতে থাকে। মনে মনে একটা ইচ্ছে পোষণ করে ঠাঁটিয়ে একটা চড় মেরে মাথার ভূত নামানোর। নূর ইসরাতকে সাজাচ্ছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে, কিন্তু নূরকে বারবার নিরাশ হতে হচ্ছে। সৌন্দর্য না কল দিচ্ছে আর না কোনো মেসেজ। অনেক সময় নিয়ে নূর সাজানো শেষ করে। ইসরাত আয়নার কাছে গিয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখছে। অনেক সুন্দর করে সাজিয়েছিস নূর, কিন্তু চোখের নিচটা কেমন যেন দেখা যাচ্ছে, বুঝলি? নূর দাঁতে দাঁত চেপে বলে, কারণ তুই কান্না করে নিজের চোখ ফুলিয়ে ফেলেছিস তাই। ইসরাত কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, তারপর নিজেকে সামলে বলে,